আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। রোজ কিয়ামতের ময়দানে নাকি সবার মুখে একটাই রব থাকবে, ইয়ানপসি ইয়ানপসি। আমেরিকা ইসরায়েলের দিকে তাকালে সেটার একটা বাস্তব ভার্সন বোধহয় দেখা যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্রের কাঠের পুতুল বলা হয় যে ইউরোপকে, সেই ইউরোপের প্রধান রাষ্ট্রগুলো ট্রাম্পের মুখের উপর বলে দিচ্ছেন আমাদের সৈন্যরা ইরান যুদ্ধে যাবে না, কারণ এই যুদ্ধটা আমাদের নয়। স্পেন তো রীতিমতো আকাশসীমাও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোর জন্য। এবার যুক্তরাজ্যের এহেন ঘোষণায় মরার উপর যেন খাড়ার ঘা টের পেল যুদ্ধবাজরা। যুদ্ধের মাঠে চরম নাকানি চুবানি খাচ্ছে মার্কিন পক্ষ। খোদ পশ্চিমা মিডিয়াতেই উঠে আসছে তাদের করুণ পরিণতির চিত্র। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের প্রায় সকল সেনা ঘাঁটি হারানো, হাজার কোটি টাকা দামের যুদ্ধ বিমান ধ্বংস, কিংবা ইন্টারসেপ্টর সংকটে পড়ে ইউরোপের সাহায্য চেয়ে বসে যুক্তরাষ্ট্র। কিন্তু কেহ নাই তাদের সঙ্গে, কারণ ইউরোপ জানে যুদ্ধের কি জ্বালা। এদিকে হরমুজ দিয়ে চড়া দামে তেল বেচে রীতিমতো ধনী বনে যাচ্ছে ইরান। তা আবার চেয়ে চেয়ে দেখতে হচ্ছে ট্রাম্প পক্ষকে। অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে ইরানকে এখনই জয়ী হিসেবে ঘোষণা করছেন কেউ কেউ। শেষ পর্যন্ত যদি সব ভবিষ্যৎবাণী সত্য হয়, তাহলে বিশ্বের ইতিহাসেরই সেরা জয় পেতে যাচ্ছে ইরান, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক ঘোষণা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর করে দিয়েছে। স্টারমার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান যুদ্ধে সরাসরি কোনো সৈন্য পাঠাবে না যুক্তরাজ্য। দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত লন্ডনের এই অনড় অবস্থান ওয়াশিংটন তেল আবিবের অক্ষের জন্য এক বড় ধাক্কা। স্টারমার যখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না, তখন আসলে তিনি ইউরোপের বৃহত্তর জনমতেরই প্রতিফলন ঘটিয়েছেন। যদিও ব্রিটিশ নাগরিক এবং মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন এবং হরমুজ প্রণালী সচল রাখার অঙ্গীকার করেছেন, কিন্তু কোনোভাবেই এই সরাসরি যুদ্ধে পা না দেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। যুক্তরাজ্যের এই কৌশলগত অবস্থানের পাশাপাশি স্পেনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোব্লেস সাফ জানিয়ে দিয়েছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো সামরিক বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই অভিযানের সমালোচনা করে আসছিলেন। এখন যখন স্প্যানিশ ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের পথ বন্ধ হয়ে গেল, তখন মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্যে পৌঁছতে অনেক লম্বা এবং ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে। এর ফলে জ্বালানি খরচ যেমন বাড়ছে, তেমনি আক্রমণের গতি ও কার্যকারিতাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মিত্রদের এমন পিঠ টান দেওয়া দেখে বিশ্বজুড়ে প্রশ্ন একই, এমন একা কবে হয়েছিল যুক্তরাষ্ট্র? যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের সক্ষমতার উপর সবচেয়ে বড় আঘাতটি এসেছে সৌদি আরবে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর গর্ব E3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হওয়ার ঘটনাটি যুদ্ধের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। সিএনএনের বিশদ বিশ্লেষণে উঠে এসেছে সেই করুণ দৃশ্য, যেখানে কয়েকশো কোটি ডলার মূল্যের বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে মরুভূমির বুকে। এই বিশেষ AWACS বা আকাশপথের আগাম সতর্কতা ব্যবস্থা ধ্বংস হওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যের বিশাল আকাশে এখন যুক্তরাষ্ট্রের চোখ অনেকটাই অন্ধ। শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতা কমে যাওয়ায় মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ। সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের মতে এটি কেবল একটি বিমান ধ্বংস হওয়া নয়, পাশাপাশি এটি সমগ্র মার্কিন প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থার এক বিশাল সংকটের শুরু। এদিকে ইরান এবং তার প্রক্সি বাহিনীর সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর অবস্থাও শোচনীয়। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় অচল হওয়ার পথে। গত 24 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতকে 38টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে হয়েছে। পরিসংখ্যান বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে
আমিরাত এবং বাহরাইন সম্মিলিতভাবে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আর কতদিন তাদের ভান্ডারে থাকবে? ইরানের স্বল্প মূল্যের ড্রোন ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টরের পেছনে লাখ লাখ ডলার খরচ করতে হচ্ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে হামলায় ইতোমধ্যে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, যা জনমনে প্রচণ্ড অস্থিরতা তৈরি করেছে। আকাশ প্রতিরক্ষার এই সংকট কেবল সরঞ্জামের অভাব নয়, সাথে মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা কৌশলের এক বিরাট ব্যর্থতা হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে একের পর এক হুমকি দিচ্ছেন, তখন বিশ্লেষকরা একে দেখছেন তার চরম হতাশার বহিঃপ্রকাশ হিসেবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং চুক্তিতে রাজি না হয়, তবে তাদের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার কেবল কথার কথা বলেই মনে করছেন অনেকে, কারণ খার্গ দ্বীপের মতো সুরক্ষিত স্থানে সামরিক অভিযান চালানো হবে যুক্তরাষ্ট্রের জন্য এক আত্মঘাতী মিশন। সমর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এখানে স্থল অভিযান চালাতে গেলে হাজার হাজার মার্কিন সেনার লাশ দেশে ফিরবে। ইরানের 90% তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকে, আর তেহরান একে রক্ষার জন্য তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে রেখেছে। ট্রাম্পের সুন্দর থাকা শেষ করার হুমকি বাস্তবে রূপদান করা এখন ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ইসরায়েলের ভেতরকার পরিস্থিতিও খুব একটা সুবিধাজনক নয়। হাইফার বাজান তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তা ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। একের পর এক সামরিক স্থাপনায় ইরানের প্রক্সি বাহিনীর হামলা ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর ফলে ইসরায়েলি জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তারা দেখছে যে কেবল সামরিক শক্তি দিয়ে ইরানকে দমানো সম্ভব হচ্ছে না। ইরানের পক্ষ থেকে ইসমাইল বাগাই সাফ জানিয়ে দিয়েছেন, তারা ওয়াশিংটনের দেওয়া 15 দফা প্রস্তাবকে অযৌক্তিক মনে করে এবং কোনো সরাসরি আলোচনায় তারা বসবে না। তেহরানের এই স্পষ্ট এবং অনমনীয় অবস্থান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবেও কোণঠাসা করে ফেলেছে। নিজের ঘরের আগুনে যখন ট্রাম্পের আসন টলমল, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এক হাত নিতে ছাড়েননি। যুক্তরাষ্ট্রের রাজপথে এখন নো কিংস বা কোনো রাজা চাই না, এই স্লোগানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। মার্কিন সমাজ এখন তাদের সরকারের ইসরায়েলপন্থী নীতি আর মধ্যপ্রাচ্যে অর্থ অপচয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ। পেজেশকিয়ান এই বিষয়টিকে সামনে এনে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন নিজের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে নজর দিতে। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনগণের এই ক্রমবর্ধমান ক্ষোভ তাকে আগামী দিনগুলোতে আরও দুর্বল করে তুলবে। ওদিকে ট্রাম্প রাগঢাক না রেখেই স্বীকার করেছেন যে তিনি ইরানের তেল দখল করতে চান। ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদকেও তিনি মার্কিন নিয়ন্ত্রণে নিতে মরিয়া। কিন্তু এই সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছে, যার নেতিবাচক প্রভাব খোদ আমেরিকার অর্থনীতিতেই পড়ছে। আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা এখন তুঙ্গে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে এক বড় মন্দার পূর্বাভাস দিচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় তেলের সরবরাহ কমেছে আর দাম বেড়েছে কল্পনাতীত। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, উল্টো তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই এখন এই যুদ্ধ থেকে একতরফাভাবে পিছিয়ে আসতে পারবেন না, কারণ এটি কেবল একটি বাণিজ্য যুদ্ধ নয়, উল্টো এটি একটি জটিল ভূরাজনৈতিক চোরাবালিতে পরিণত হয়েছে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট মনে করেন, এই সংঘাত অন্তত আগামী জুন মাস পর্যন্ত চলতে পারে। এর মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ইরান কি ইতিহাসের সেরা জয়টি পেতে যাচ্ছে? প্রেক্ষাপট কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় মিত্রদের অসহযোগিতা, অভ্যন্তরীণ বিক্ষোভ, সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়া এবং তেলের বাজারের নিয়ন্ত্রণ হারানো, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক সংকটের মুখোমুখি।
অন্যদিকে ইরান তার আদর্শিক শক্তি আর প্রক্সি বাহিনীর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রেখেছে। ট্রাম্পের হুমকি আর আস্ফালন এখন কেবল কাগজের বাঘের গর্জন বলেই মনে হচ্ছে। বিশ্বের ক্ষমতার ভারসাম্য সম্ভবত একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি ইরান এই চাপ সহ্য করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, তবে তা হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অভাবনীয় জয়। ইতিহাস হয়তো লিখবে 21 শতকের এই উত্তাল মরুভূমিতে এক বড় শক্তির পতনের শুরু হয়েছিল আর উত্থান ঘটেছিল এক নতুন শক্তির। যুদ্ধ বন্ধ হোক। ইতিহাসে কখনোই এমন ধ্বংসের মুখোমুখি হয়নি ইসরায়েল আমেরিকা, কখনো না। ইতিহাসে সব হিসেব নিকেশ পাল্টে ইসরায়েলকে যেন সেই গাজায় পরিণত করছে ইরান। মধ্যপ্রাচ্যের গরম বালিকে আরো গরম করে মোড়ে পড়ে আছে শত শত কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। অন্যদিকে যে ধরনের হামলা ইসরায়েল গাজা, ইরান কিংবা লেবাননে করতে অভ্যস্ত, ঠিক সেসব ধরনের হামলাই কয়েক গুণ হয়ে ফেরত আসছে ইসরায়েলের ঘরে। ইরান যে এমন ব্যাকফায়ার করবে সেটা বোধহয় সুপার কম্পিউটার দিয়েও হিসাব মেলাতে পারেননি নেতানিয়াহু। এই আপনাকেও যদি ইসরায়েলের কোনো ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনি বুঝতেই পারবেন না যে আপনি ইসরায়েলে আছেন। এমন অবস্থাটাই ইরান করেছে ইসরায়েলকে। ইসরায়েলি ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার খবর যত প্রকাশ্যে আসছে, তার চেয়ে দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়ছে ইরানি মিসাইলের সফল আঘাতের খবর। যুদ্ধ ব্যাপারটা বড় অদ্ভুত। দূর থেকে দেখলে মনে হয় কেবল লোহালক্কর আর বারুদের খেলা, কিন্তু একটু কাছ থেকে দেখলে বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে অর্থনীতি, মনস্তত্ত্ব আর শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা মানুষের বিশ্বাস। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঠিক সেরকমই এক জটিল সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টার চিত্রপটের দিকে তাকালে যে কারো মনে হতে পারে পুরো মধ্যপ্রাচ্য যেন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর তার চারপাশে বসে দাবা খেলছে কয়েকটি পরাশক্তি। তবে এই খেলায় এবার বোরের চালগুলো বড্ড অচেনা ঠেকছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা থেকে মাত্র 4 মাইল দূরের নিয়ত হোভাব শিল্পাঞ্চলের কথা ধরা যাক। সেখানে এখন কেবলই ধোঁয়া আর আতঙ্ক। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে যে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে, তার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক। সাধারণ মানুষকে বলা হয়েছে ঘরের জানালা দরজা বন্ধ করে বসে থাকতে। একটি দেশের নাগরিক যখন নিজের ঘরে বসে শ্বাস নিতে ভয় পায়, তখন বুঝতে হবে যুদ্ধের আঁচ ঠিক কত দূর পৌঁছেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের প্রায় 100টি শহরে একযোগে বেজে উঠেছে সাইরেন। লেবানন থেকে ইসরায়েলের প্রক্সি বাহিনী এবং ইরান থেকে সরাসরি ধেয়ে আসা এই যৌথ হামলায় ইসরায়েলের হাইফা উপকূলের মতো গুরুত্বপূর্ণ জায়গাও রক্ষা পায়নি। হাসপাতালে বাড়ছে আহত মানুষের ভিড়, সংখ্যাটা ইতোমধ্যে 1000 ছাড়িয়ে গেছে। তবে ইরানের এই ক্ষোভ কেবল ইসরায়েলের সীমানাতেই আটকে নেই। এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম কারখানা এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামে আঘাত এনেছে ব্যালিস্টিক মিসাইল। একই দশা বাহরাইনের অ্যালুমিনিয়াম কারখানাতেও। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের একটি সেনা শিবিরেও হামলা হয়েছে। আহত হয়েছেন 10 জন সামরিক সদস্য। ওমানের সালালা বন্দরে ড্রোন হামলা থেকে শুরু করে সৌদি আরবের আকাশে ড্রোনের আনাগোনা, সব মিলিয়ে একটি বিষয় খুব স্পষ্ট, ইরান বুঝিয়ে দিচ্ছে তারা একা জ্বলবে না, পুরো অঞ্চলকেই তারা এর স্বাদ দেওয়াবে। সবচেয়ে বড় ধাক্কাটা সম্ভবত খেয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অহংকার উড়ন্ত রাডার খ্যাত অত্যাধুনিক E-3G সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ধ্বংসস্তূপের ছবি যেন মার্কিন সামরিক আধিপত্যের একটি নীরব পরাজয়ের গল্প বলছে।
আমেরিকা অবশ্য চুপ করে বসে নেই। তাদের কৌশলটা এবার একটু ভিন্ন। একদিকে তারা প্রকাশ্যে আলোচনার কথা বলছে, অন্যদিকে পেন্টাগন গোপনে প্রস্তুতি নিচ্ছে স্থল অভিযানের। হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। ইউএসএস ত্রিপোলির মতো বিশাল যুদ্ধজাহাজ, যার ভেতরে রয়েছে প্রায় 5,000 নাবিক আর মেরিন সেনা, সেটি এখন এই অঞ্চলের জলেই ভাসছে। প্রস্তুত রাখা হয়েছে 82 এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল হল যুদ্ধটা দীর্ঘায়িত করা, একবারে সব শেষ না করে ধীরে ধীরে ইরানের বর্তমান সরকারকে এমনভাবে দুর্বল করে দেওয়া যাতে তারা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যখন হাসি মুখে বলছেন ইরান মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে যাতে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া যায়, তখন বুঝতে বাকি থাকে না যে এই ভয় দেখানোর কৌশল খুব একটা কাজে আসছে না। এর পেছনের কারণটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা প্রায়ই একটি ভুল করেন। তারা ইরানকে আর 10টা সাধারণ দেশের মতো মনে করেন, কিন্তু ইরানের ভিত্তি কেবল রাষ্ট্রীয় আমলাতন্ত্রের উপর দাঁড়িয়ে নেই। এটি দাঁড়িয়ে আছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের শাহাদাত এবং প্রতিরোধের ধারণার উপর। 680 সালের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের যে ইতিহাস, সেটি ইরানের মজ্জায় মজ্জায় গাঁথা। যখন আমেরিকা বা ইসরায়েল ইরানের উপরে বোমা ফেলে, তখন ইরানের সাধারণ মানুষ হয়তো কষ্ট পায়, কিন্তু রাষ্ট্রের শাসক গোষ্ঠী এই আক্রমণকে ব্যবহার করে নিজেদের হারানো বৈধতা ফিরে পায়। তারা দেশবাসীকে বোঝাতে সক্ষম হয় যে এই যুদ্ধ কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের টিকে থাকার পবিত্র সংগ্রাম। শান্তিকালীন সময়ে যে সরকার দুর্নীতি বা অর্থনৈতিক ব্যর্থতার দায়ে সমালোচিত হয়, যুদ্ধের ডামাডোলে সেই সরকারই হয়ে ওঠে জাতির রক্ষক। বোমা মেরে আপনি একটি ভবন গুঁড়িয়ে দিতে পারেন, কিন্তু মানুষের মনের ভেতরের এই শাহাদাত বা আত্মত্যাগের দর্শনকে আপনি কিভাবে ধ্বংস করবেন? এটি এমন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা যেখানে বাইরে থেকে যতই আঘাত করা হয়, ভেতর থেকে তারা যেন ততটাই ঐক্যবদ্ধ হওয়ার রসদ পেয়ে যায়। আর এই যুদ্ধের মধ্যেই চলছে অর্থনীতির এক অদ্ভুত দড়ি টানাটানি খেলা। ইরান এখন তাদের সবচেয়ে বড় তাসটি ফেলেছে টেবিলে, সেটা হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে পথ দিয়ে যায়, সেই পথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে তেহরান। তারা চাইছে এখান দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে টোল আদায় করতে। চিন্তা করুন, দিনে যদি প্রতিটি বড় ট্যাঙ্কার থেকে $20 লাখ টোল নেওয়া হয়, তবে মাসে তাদের আয় হবে $80 কোটিরও বেশি। মিশরের সুয়েজ খাল থেকেও এত আয় হয় না। আমেরিকা একে অবৈধ এবং বিপজ্জনক বলছে ঠিকই, কিন্তু সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি মরিয়া দেশের কাছে বৈধতা অবৈধতার সংজ্ঞা একেবারেই ভিন্ন। ওদিকে হাজার মাইল দূরে আমেরিকার টেক্সাসে এক ভিন্ন নাটক মঞ্চস্থ হচ্ছে। ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি মার্কিন রক্ষণশীলদের এক সমাবেশে গিয়ে ঘোষণা দিচ্ছেন, মেক ইরান গ্রেট এগেইন। তার এই কথা শুনে দর্শকরা হাততালি দিচ্ছেন। দেশে যখন বোমার শব্দে মানুষের ঘুম ভাঙে, তখন দূর বিদেশে বসে সিংহাসনের স্বপ্ন দেখাটা বড্ড বেমানান এবং একই সঙ্গে হাস্যকর মনে হয়। বিশ্লেষকরা টানছেন 1956 সালের সুয়েজ খাল সংকটের কথা। সেই একটি ঘটনাই ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল। সামরিক শক্তিতে বলীয়ান হয়েও কেবল অর্থনৈতিক দুর্বলতা আর ভুল ভূরাজনৈতিক হিসাবের কারণে একটি বিশাল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল সেখান থেকেই। 7 দশক পর আজকের এই হরমুজ প্রণালীর সংকট কি আমেরিকার জন্য নতুন কোনো সুয়েজ সংকট হতে যাচ্ছে? এমন প্রশ্ন উঠছে। সাম্রাজ্য কখনো একদিনে ভাঙে না, সেটি ভাঙে ধীরে ধীরে অতি আত্মবিশ্বাসের ভারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বালিতে আমেরিকার সেই অতি আত্মবিশ্বাসের অহংকার ধীরে ধীরে গলে যাচ্ছে কিনা, সেই উত্তর হয়তো ভবিষ্যৎ ইতিহাসবিদরাই ভালো দিতে পারবেন। আপাতত আমরা কেবল ধ্বংসস্তূপের গন্ধ আর অনিশ্চিত আগামী দেখতে পাচ্ছি, কিন্তু মনে প্রাণে চাইছি
এই যুদ্ধ বন্ধ হোক।